জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে এ আশা প্রকাশ করেন তিনি। পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিয়ার পদ্ধতির সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র ও ভোট ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলনে যাবে বিএনপি। যারা পিয়ার নিয়ে কথা বলেন, দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সকালে 19 জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সকালে সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা ব্যবহৃত হতে পারে, তাই সংবিধানের 141 অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচার প্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে আনতে আদালত বিকেন্দ্রীকরণের বিষয়েও ঐকমত্য হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে 10ম দিনের বৈঠকে এসব ঐকমত্য হয়। আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে, সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচার প্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয়। জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয়, তার বিচার কার্যক্রম যে অধিকার, ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে, এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। সকল দল তবে আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। বিটিসিএল এর ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তার দাবি, এই প্রকল্প চালিয়ে না গেলে সরকারের 600 কোটি টাকার
ক্ষতি হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দাবি করেন তার মন্ত্রণালয় কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই তারা অপপ্রচারে লিপ্ত বলেও সন্দেহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এ সময় ফয়েজ আহমদ তৈয়ব বলেন, এমন কোনো টেন্ডার দেওয়া হয়নি যারা সেই ক্ষেত্রে 1 নম্বরে ছিল না। নতুন টেলিকম পলিসিতে দেশীয় কোম্পানির সুরক্ষা দেওয়ার কথাও জানান তিনি। ভালো তাই করছি এবং আমরা আমাদের মোরাল প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। এদিকে 5G রেডিনেস প্রকল্পে দুদকের অনুসন্ধানের মাঝে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের চিঠি সংস্থাটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছে দুদক। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, ফয়েজ আহমদ তৈয়বের চিঠিতে চাপ অনুভব করছেন না তারা। দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতে চলমান থাকবে। আওয়ামী লীগের পদধারীরা যেন ভিন্ন পরিচয়ে ভোটে আসতে না পারে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ চায় এনডিএম। একই সাথে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে দলটি। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব দাবি জানান। জাতীয় নির্বাচনে সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4 দাবিতে কমিশনে লিখিত প্রস্তাব জানিয়েছে এনডিএম-এর নেতৃবৃন্দ। এ সময় নির্বাচনে পিবিসি ব্যানার রাখার দাবি সহ বিলবোর্ড স্থাপনে কমিশনের সহযোগিতা চান তারা। নিবন্ধন স্থগিত রাজনৈতিক দলের সদস্যদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান ববি হাজ্জাজ। প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে আবেদনগুলো জানিয়েছি এবং যেগুলোর প্রেক্ষিতে আমাদের অফিশিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে জেলা লেভেলের, উপজেলা লেভেলে, সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, তো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। মজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল। দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মজিবুল হক চুন্নুকে সরিয়ে দিলেন জিএম কাদের। দলীয় সূত্র জানায় কয়েকজন প্রেসিডিয়াম সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। এই তালিকায় আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু সহ বেশ কয়েকজন। টাঙ্গাইলে ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেছে জেলা ছাত্র ফেডারেশন। সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের হত্যার বিচার দাবির পাশাপাশি বৈষম্যহীন দেশ গঠনের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন গণ অভ্যুত্থানে শহীদ মারুফের মা মোর্শেদা বেগম, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা প্রমুখ। এছাড়াও অংশ নেয় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক। জারি করা হয়েছে 144 ধারা। পুলিশ জানায় গত 4 জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার তিমিরপুর ও আনমনু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে বিকেলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি বিবেচনায় আগামীকাল মধ্যরাত পর্যন্ত নবীগঞ্জ শহরে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 78 জনে। নিখোঁজ অর্ধশত, আহত শতাধিক। 2 সপ্তাহেরও কম সময়ে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধস হয়েছে রাজ্যটিতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। মান্ডি, কাংড়া, সিরম উরসহ হিমাচলের 3 জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ 7 জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। 2টি জাতীয় মহাসড়ক সহ মোট 243টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 278 এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থগিত এবং 261টি পানি প্রকল্প বন্ধ রয়েছে। মহারাষ্ট্রেও 2 জেলায় রেড অ্যালার্ট আর উত্তরাখণ্ডের 4 জেলায় ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে বলে আভাস আবহাওয়া বিভাগের। খেলার প্রসঙ্গ। নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করা দীর্ঘদিনের দলীয় পরিশ্রমের ফল বলে মানছেন অধিনায়ক আফিদা খন্দকার। বড় মঞ্চে সফলতার জন্য র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার বিকল্প নেই বলে মনে করেন ফুটবলাররা। একটা যেন কোয়ালিফাই করতে পারি, আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফুটবল হচ্ছে টিম ওয়ার্ক, এখন টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজটা করেছি। আমাদের দেশের ঘরোয়া লিগটা যদি নিয়মিত হয় তাহলে জাতীয় দলের প্লেয়ারদের পাশাপাশি হচ্ছে বাহিরে যে জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো উঠে আসতেছে তাদের জন্য সুবিধা হবে। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 6 ও 9 সেপ্টেম্বর। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ দল বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত থাকায় এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ার মনোনিবেশ করেছে বাফুফে। শেষ পর্যন্ত আলোচনায় নেপাল শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়ে এগিয়ে ছিল। শ্রীলঙ্কার কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153 আর 173 র্যাঙ্কিংয়ে আছে নেপাল। তাই এমন দলের সঙ্গে খেলা এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জন্য কতটা কাজে আসবে সেটাই বড় প্রশ্ন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।